প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের উপর অবজেক্টিভ নিয়েই মূলত আলোচনা করব। আমাদের এই চতুর্থ অধ্যায়ের উপর আগেও অবজেক্টিভ নিয়ে হয়তো আমি একাধিকবার আলোচনা করেছি, কিন্তু আমাদের প্ল্যান্ড ওয়েতে ওইভাবে পরিকল্পনা মাফিক আমাদের হয়তো চ্যাপ্টারটা আলোচনাটা করা হয়নি, সেজন্য এলোমেলোভাবে করা হয়েছে বলে স্টুডেন্টরা মাঝে মধ্যে কিছুটা বিভ্রান্ত হয়েছে। আমি আশা করি আমার এই ভিডিওটি সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং সেটাতে স্টুডেন্টরা আশা করি উপকৃত হবে। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি এই চ্যাপ্টারের যখন প্রত্যেকটা টপিক ওয়াইজ অর্থাৎ শুরু থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিক টাচ করে এরকম একটা ভিডিও করি, তাহলে স্টুডেন্টরা প্রত্যেকটা টপিক সম্পর্কে ভালো করে জানতে পারবে, কোন অংশ থেকে অবজেক্টিভ কী পরিমাণে আসে কিংবা কোন আঙ্গিকে প্রশ্নগুলো করা হয় সেই জিনিসগুলো ডিটেলস জানতে পারবে। তাই দেখো, আমরা প্রথমেই এই রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ যে চ্যাপ্টারটা, সেটাতে শুরুতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। আমি প্রথমে টপিক্সটার নাম লিখি, সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা বাংলাতে যেটাকে বলা হয় সবুজ রসায়ন। তবে এই সবুজ রসায়ন এটা নিয়ে ইলাবোরেট আমাদের অনেক বেশি আলোচনা আছে, কিন্তু আমাদের একদম জিস্ট অংশটুকু, মূল অংশটুকু যদি আমি তোমাদের সামনে তুলে ধরি, তাহলে সেখান থেকে কোন কোন অংশগুলো তোমাদের কাজে লাগবে সেটা কিন্তু খুব সহজেই আয়ত্ত করতে পারবো। তাহলে এখন দেখো, প্রথমেই আমরা গ্রিন কেমিস্ট্রি নিয়ে যে কথাটা বলবো সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের মূল প্রতিপাদ্য বিষয় যেটা, সেটা হচ্ছে যে কোনো এমন একটা পদ্ধতি আমাকে নির্বাচন করতে হবে যেখানে কম বর্জ্য উৎপাদন কল্পে, মানে বর্জ্য পদার্থ বা ওয়েস্টেজ কম উৎপন্ন হবে, কম বর্জ্য উৎপাদন কল্পে এমন রাসায়নিক পদার্থ নির্বাচন করা যা অর্থনৈতিকভাবে লাভজনক এবং সেটা যদি পরিবেশ বান্ধব হয়, তাহলে সেটি হচ্ছে আমার গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের মূল প্রতিপাদ্য বিষয়। অর্থাৎ আমাকে যে জিনিসটা হাইলাইট করতে হবে সেখানে তিনটা জিনিস, তার মধ্যে একটা হচ্ছে কম বর্জ্য উৎপাদন করতে হবে, কম বর্জ্য উৎপাদন। তাহলে কম বর্জ্য উৎপাদন এবং সেখানে অর্থনৈতিকভাবে লাভজনক, মানে ফিনান্সিয়ালি যাতে আমি লুজার না হই, তাহলে এরকম পদ্ধতি নির্বাচন করতে হবে। তাহলে অর্থনৈতিকভাবে লাভজনক বা প্রফিটেবল, এবং আরেকটা যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পরিবেশ বান্ধব। অর্থাৎ আমাদের যেই বিক্রিয়াগুলো নির্বাচন করব সেটা যেন অবশ্যই পরিবেশ বান্ধব হয়। তাহলে পরিবেশ বান্ধব, এই তিনটা জিনিস মাথায় রেখে অর্থাৎ আমার রসায়নে যেই বিক্রিয়াগুলো নির্বাচন করা হয় সেগুলোই কিন্তু সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রির অন্তর্ভুক্ত। এই গ্রিন কেমিস্ট্রিতে আমাদের অর্থাৎ এই তিনটা জিনিস ছাড়াও আরও অনেক কিছু আছে আমাদের, যেমন আমার এখানে খুব সুন্দর কয়েকটা জিনিস আছে। অ্যাটম ইকোনমি, আমি সেটা নিয়ে কথা বলবো। অ্যাটম ইকোনমি একটা, এবং আরেকটা হচ্ছে আমাদের ই ফ্যাক্টর। আমি এই দুটা জিনিস নিয়ে কথা বলবো, ই ফ্যাক্টর আর আরেকটা হচ্ছে অ্যাটম ইকোনমি। এই জিনিসগুলো কি সেটা জানার আগে আরেকটা খুব ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে দিই, সেটা হচ্ছে এই গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন এটা মূলত আবিষ্কার করেছিলেন আমেরিকার দুজন পরিবেশ রসায়নবিদ। তার মধ্যে একজন হচ্ছে জন সি ওয়ার্নার এবং আরেকজন হচ্ছে পল টি অ্যানাস্তাস। তাহলে জন সি ওয়ার্নার এবং পল টি অ্যানাস্তাস এই দুইজন আমেরিকান পরিবেশ রসায়নবিদ, তারা 1991 সালে প্রথম এই গ্রিন কেমিস্ট্রির 12টা নীতিমালা প্রণয়ন করেন।
12টা নীতিমালা প্রণয়ন করেন, যা আজ পর্যন্ত গ্রিন কেমিস্ট্রির নীতিমালা নামেই পরিগণিত। তাহলে আমাদের ছোট্টখাট্ট জিনিসগুলো জন সি ওয়ার্নার, পল টি অ্যানাস্তাস এবং এই দুজন হচ্ছে আমেরিকান দুজন পরিবেশ রসায়নবিদ, যারা 1991 সালে 12টা নীতিমালা প্রদান করেন, যা গ্রিন কেমিস্ট্রির নীতিমালা নামে পরিচিত। তাহলে আমরা ছোটখাটো জিনিস যেগুলো জানলাম সেটা হচ্ছে কারা আবিষ্কার করেন, কত সালে, কতটা নীতিমালা আলোকে সেটা প্রণীত সেই জিনিসটা। আর গ্রিন কেমিস্ট্রির মূল হচ্ছে কম বর্জ্য উৎপাদন, অর্থনৈতিকভাবে লাভজনক এবং পরিবেশ বান্ধব। অর্থাৎ আমাদের এখানে আরও বেশ কিছু আছে, যেমন ধরো রিসাইক্লিং বা পুনঃচক্রায়ন। অর্থাৎ আমরা এমন পদ্ধতি এখানে অ্যাপ্লাই করব যেখানে আমি রিসাইক্লিং করে কোনো জিনিসকে পুনরায় ব্যবহার করতে পারি, আবার ব্যবহার করতে পারি, তাহলে আমাদের খরচটা কম পড়বে। মানে যাই কিছু এখানে আছে সব কিছু কিন্তু এই তিনটা জিনিস ঘুরে ফিরে এটা রিলেটেড। তাহলে গেল, এর মধ্যে দেখো আমরা যে দুইটা টার্ম নিয়ে আসছি তার মধ্যে একটা হচ্ছে অ্যাটম ইকোনমি আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা ই ফ্যাক্টর। এখন প্রথমে আমি অ্যাটম ইকোনমি নিয়ে আলোচনা করি। আমার এখানে অ্যাটম ইকোনমি নিয়ে বেশ কিছু প্রশ্ন আসে। যেমন আমি ছোট্ট একটা প্রশ্ন তোমাদেরকে এই দেখাচ্ছি, এটা আসছে যশোর বোর্ড 2019। আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি যে আমি এখানে অ্যাটম ইকোনমির উপর যে প্রশ্নগুলো পেয়েছিলাম তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে এই আমার চট্টগ্রাম বোর্ড 2019, ঢাকা বোর্ড 2016 এবং রাজশাহী বোর্ড 2016, এই তিনটাতে কিন্তু অ্যাটম ইকোনমির উপর আমাদের প্রশ্ন আসছে। তাহলে অ্যাটম ইকোনমিটা আমরা কীভাবে বের করব সেই সিস্টেমটা জানলে সেটা যত বোর্ডে যেভাবে আসুক না কেন আমরা খুব সহজে আয়ত্ত করতে পারবো। আমি একটা প্রশ্ন শুধু তোমাদেরকে দেখাই। আমার প্রশ্নটা হচ্ছে এইভাবে, x প্লাস ওয়াই এটা বিক্রিয়া করে m প্লাস n যেটা পদার্থ উৎপন্ন করছে, একটা হচ্ছে m প্লাস n এবং n এর পাশে লেখা আছে বর্জ্য। দেখো আমাদের বর্জ্য পদার্থ বা ওয়েস্টেজ সেটা হচ্ছে n, আর এখানে প্রত্যেকটা উপাদানের পরিমাণটা দেওয়া আছে। এটা হচ্ছে 78 গ্রাম এবং এটা হচ্ছে 98 গ্রাম। তার মানে 78 আর 98 যোগ করলে সেটা হচ্ছে 176 গ্রাম। এই দুইটা বিক্রিয়া করে এটা আসছে 84 গ্রাম এবং এটা আসছে 92 গ্রাম। তাহলে খেয়াল করো আমাদের কিন্তু এখানে অর্থাৎ উৎপাদে যে দুইটা পদার্থ আছে তার মধ্যে mটা হচ্ছে আমার মূল যৌগ যেটা আমরা তৈরি করতে যাচ্ছি, কারণ nটা সেখানে ওয়েস্টেজ বা বর্জ্য পদার্থ এবং বর্জ্য পদার্থের পরিমাণ কিন্তু 92 গ্রাম। তার মানে অর্থাৎ বেশিরভাগই কিন্তু আমাদের বর্জ্য। যদিও এই বিক্রিয়াটা ফ্রুটফুল না, কিন্তু তারপরেও আমার এখানে অ্যাটম ইকোনমির পার্সেন্টেজ কত সেটা হিসাব করতে হবে। এবং অ্যাটম ইকোনমির পার্সেন্টেজ যেটা হিসাব করা হয় সেটা কীভাবে হিসাব করা হয় আমি এটার আঙ্গিকেই সেটা তোমাদেরকে একটু বোঝাই বলতেছি। সেটা হচ্ছে এই বিক্রিয়ার অ্যাটম ইকোনমি বা AE যেটা পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয় সেটা হচ্ছে উপরে হবে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, অর্থাৎ আমি যেই উৎপাদটা আমার রিকোয়ার্ড উৎপাদ অর্থাৎ কাঙ্ক্ষিত উৎপাদের ভর হচ্ছে এখানে 84 গ্রাম, আর আমার টোটাল বিক্রিয়কের মোট ভর, তার মানে বিক্রিয়কের মোট ভর হচ্ছে 78 এবং 98 যোগ করলে তাহলে সেটা হবে 176 ইন্টু 100। অর্থাৎ এটি অ্যাকচুয়ালি আমরা যদি ওই নিয়মে হিসাব করি তাহলে কি যে 176 গ্রাম বিক্রিয়ক ব্যবহার করে আমি কাঙ্ক্ষিত উৎপাদ যেটা পাবো সেটা হচ্ছে 84 গ্রাম, আর 1 গ্রাম করে কতটুকু পাবো, আর অন্যদিকে 100 গ্রাম বিক্রিয়ক ব্যবহার করে আমি কতটুকু উৎপাদ পাবো সেটাই হচ্ছে আমার অ্যাটম ইকোনমির পার্সেন্টেজ। এবং আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এটা পার্সেন্টেজ হচ্ছে 47.72%। তাহলে এটি হচ্ছে আমার অ্যাটম ইকোনমির পার্সেন্টেজ। তাহলে যখনই যে কোনো বিক্রিয়া দিবে তখন সেখানে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ কোনটা সেটা কিন্তু তোমাকে আলাদা করে আইডেন্টিফাই করার সিস্টেমটা জানতে হবে। যেমন এখানে যেহেতু বর্জ্য লেখাই আছে সুতরাং ওইটা কাঙ্ক্ষিত উৎপাদ কখনোই হতে পারে না, আমার কাঙ্ক্ষিত উৎপাদ সেখানে হবে অবশ্যই n। যেমন মাঝে মধ্যে এর বাইরে আরও দুইটা বিক্রিয়া আছে, তার মধ্যে একটা বিক্রিয়া আছে ইথানল CH3CH2OH প্লাস CH3COOH। তার মানে ইথানল একটা অ্যালকোহল প্লাস ইথানোয়িক অ্যাসিড
এটা একটা অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। আমরা জানি অ্যালকোহল এবং অ্যাসিড বিক্রিয়া করলে এস্টার এবং পানি উৎপন্ন হয়। তাহলে এই যে দুইটা পদার্থ উৎপন্ন হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে জৈব যৌগ আর পানিটা অজৈব যৌগ। তার মানে আমি কোনো জৈব পদার্থ ব্যবহার করে নিশ্চয়ই, অর্থাৎ কখনোই আমি পানি উৎপন্ন করার জন্য সেই বিক্রিয়াটা ব্যবহার করবো না। তার মানে ওইখানে আমার কাঙ্ক্ষিত উৎপাদ হবে ওই এস্টারটা। তাহলে এস্টারের ভরটা হবে উপরে ইন্টু 100 আর নিচে হবে টোটাল বিক্রিয়কের যতটুকু ভর আছে সেটাই হবে আমাদের, অর্থাৎ ওইটা দিয়ে আমরা যে অ্যাটম ইকোনমিক পার্সেন্টেজ বের করবো সেটা হচ্ছে পার্সেন্টেজ। আবার দেখো আরেকটা প্রশ্ন যেটা আসছে, সেই প্রশ্নটা আমি প্রসঙ্গ বলি। CH3CH2Br, তার মানে অ্যালকাইল হ্যালাইড বা ইথাইল ব্রোমাইড, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ব্র্যাকেটে লেখা আছে AQ বা অ্যাকুয়াস, অর্থাৎ জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি ইথাইল ব্রোমাইড বিক্রিয়া করে তাহলে স্বাভাবিকভাবে অ্যালকোহলের সাথে জলীয় বা ক্ষারীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে সেক্ষেত্রে অ্যালকোহল উৎপন্ন হবে। অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি জলীয় বা ক্ষারীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তাহলে অ্যালকোহল উৎপন্ন হবে এবং সাথে পটাশিয়াম ব্রোমাইড উৎপন্ন হবে। এবং সেই বিক্রিয়াটাও আমরা জেনে যে অ্যালকোহল উৎপন্ন করার জন্য কিন্তু বিক্রিয়াটা ব্যবহৃত হবে। সুতরাং আমার বিক্রিয়ার উপরে যেটা হবে সেটা হচ্ছে ওই অ্যালকোহলের কাঙ্ক্ষিত উৎপাদের ভর ডিভাইড বাই বিক্রিয়কের মোট ভর। তাহলে স্বাভাবিকভাবে অ্যাটম ইকোনমিক পার্সেন্টেজ যত বেশি হয় সেটা কিন্তু তত বেশি ফ্রুটফুল বা তত বেশি কার্যকর, এবং সেটা আমাদের গ্রিন কেমিস্ট্রির নীতিমালার সাথে তত বেশি সেটা সম্পৃক্ত। কারণ আমি একটা বিক্রিয়া ব্যবহার করে যদি আমি বেশি পরিমাণ উৎপাদ পাই, ধরো 10 গ্রাম পদার্থ ব্যবহার করে যদি আমি 6 গ্রাম পাই, সেটা যতটা না ফ্রুটফুল হবে, স্বাভাবিকভাবে আমি 10 গ্রাম ব্যবহার করে যদি 8 গ্রাম 9 গ্রাম পাই তাহলে সেটা আরও বেশি কার্যকর হবে এবং যত বেশি উৎপাদ সেটা গ্রিন কেমিস্ট্রির নীতিমালাকে তত বেশি সমর্থন করবে। গেল আমরা তাহলে গ্রিন কেমিস্ট্রি মানে অ্যাটম ইকোনমি নিয়ে আর কথা বাড়াবো না। এবার আমরা ছোট্ট একটা জিনিস যেটা বলবো, ই ফ্যাক্টর বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এটা কিন্তু সব বইতে আমার লেখা নাই। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হচ্ছে প্রক্রিয়ায় মোট সৃষ্ট বর্জ্যের ভর। তার মানে আমাদের ই ফ্যাক্টর সমান সেটা হচ্ছে বর্জ্যের ভর, অর্থাৎ আমি যে বর্জ্যটা বা ওয়েস্টেজ যেটা পাবো সেটার ভর ডিভাইড বাই আমাদের উৎপাদের মোট ভর। তার মানে উৎপাদের মোট ভরের তুলনায় আমাদের বর্জ্যের ভর কতটুকু বেশি বা কম। যেমন দেখেন এখানে আমার 84 গ্রাম উৎপাদ হচ্ছে কিন্তু বর্জ্য হচ্ছে 92 গ্রাম। তার মানে অর্থাৎ আমার মেইন প্রোডাক্টের চেয়ে আমার বর্জ্যটা বেশি উৎপন্ন হচ্ছে। সুতরাং 100 গ্রামে যদি আমি হিসাব করি স্বাভাবিকভাবে সেটা বেড়ে যাবে, এবং এই পার্সেন্টেজটা অর্থাৎ 84 দিয়ে যদি আমি 92কে ভাগ করি অর্থাৎ 1-এর চেয়ে মানটা বড় হয়। তাহলে যখনই একটা বিক্রিয়ায় ই ফ্যাক্টরটা 1-এর চেয়ে বড় হবে তার মানে সেটা কখনোই ফ্রুটফুল বা কার্যকরী কোনো বিক্রিয়া হইতে পারে না। সুতরাং সেক্ষেত্রে আমাদের ই ফ্যাক্টরটা যথাসম্ভব যত কমিয়ে আনা যায় সেটাই কিন্তু আমার গ্রিন কেমিস্ট্রির নীতিমালার সাথে তত বেশি সম্পৃক্ত। তাহলে গেল আমাদের ই ফ্যাক্টর বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, অ্যাটম ইকোনমি, এবং এরপরে আমাদের যে জিনিসগুলো আছে গ্রিন কেমিস্ট্রির যে 12টা নীতিমালা 1991 সালে পল টি অ্যানাস্টাস এবং জন সি ওয়ার্নার দুজন আমেরিকান রসায়নবিদ আবিষ্কার করেছিলেন, সেটা আজ পর্যন্ত গ্রিন কেমিস্ট্রির নীতিমালা নামেই পরিগণিত পরিচিত সবার কাছে। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এমন কোনো বিক্রিয়ায় এমন কোনো পদার্থ ব্যবহার করব না, অর্থাৎ একটা বিক্রিয়ায় উৎপাদ উৎপন্ন হইতে হইলে আমাকে নিশ্চয়ই কিছু পদার্থ ব্যবহার করতে হয়, সেগুলো হচ্ছে বিক্রিয়ক। আর যেগুলো উৎপাদ উৎপন্ন হবে উৎপাদের সাথে অনেক সময় মেইন উৎপাদ ছাড়াও আমাদের বাই প্রোডাক্টও কিন্তু উৎপন্ন হয়। তাহলে সেক্ষেত্রে আমার বিক্রিয়ক পদার্থ বা উৎপন্ন পদার্থ কোনোটাই যাতে কোনোভাবেই বিতর্কিত বা ক্ষতিকর কোনো রাসায়নিক পদার্থ না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, এবং এটাও কিন্তু গ্রিন কেমিস্ট্রির নীতিমালাকে অধিক সমর্থন করে। এবং সেক্ষেত্রে যেমন আমাদের ক্লোরিন বা হ্যালোজেন জাতীয় অনেক যৌগ আছে যারা কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর কিংবা মানব দেহের জন্য ক্ষতিকর, যেমন ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, এগুলোর বিকল্প হিসেবে যদি কোনো কিছু ব্যবহার করা যায় তাহলে সেটা কিন্তু গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নকে অধিক সমর্থন করে।
তাই আমরা মোটামুটি জানলাম। এর মধ্যে আরেকটা ছোট্ট তথ্য দিই, সেটা হচ্ছে এই যে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নে দূষণ বর্জ্য হ্রাসকারী জৈব যৌগ সংশ্লেষণের মেটাথিসিস পদ্ধতির জন্য 2005 সালে 3 জন বিজ্ঞানী ইউএস চেনাভি, রবার্ট গ্রাফস এবং রিচার্ড স্টক, এই 3 জনকে রসায়ন শাস্ত্রে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় এবং সেটা হচ্ছে 2005 সালে। এবং গ্রিন কেমিস্ট্রি অর্থাৎ গ্রিন কেমিস্ট্রির যে দূষণ বর্জ্য হ্রাসকারী জৈব যৌগ সংশ্লেষণের মেটাথিসিস পদ্ধতির জন্য এই পুরস্কারটা নোবেল পুরস্কার, যেটা খুব বিশ্বের সবচেয়ে সম্মানিত পুরস্কার, এবং সেই পুরস্কারেই ঘোষিত করা হয় 3 জন বিজ্ঞানীকে, এবং সেটা 2005 সালে। তাহলে আমাদের গ্রিন কেমিস্ট্রির মোটামুটি অনেক কিছু জানলাম। এবার ছোট্ট একটা তথ্য দিই, সেটা হচ্ছে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড যেটা পরিবেশে যেটা উৎপন্ন হয়, অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড যখন নিঃসরণ হয় তখন সেটা কিন্তু পরিবেশের জন্য হুমকিস্বরূপ, এবং সেটা আমরা জানি গ্রিন হাউস এফেক্টের জন্য সেটা মারাত্মকভাবে দায়ী। এবং সেই কার্বন ডাইঅক্সাইডকে যখন 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 72.9 অ্যাটমসফিয়ার চাপে এই কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় এই অবস্থায় সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড। এই সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইডটা এটা কিন্তু তখন আর পরিবেশের ক্ষতিকর পদার্থ হিসেবে ব্যবহার হয় না, বরং এটা কঠিন কার্বন ডাইঅক্সাইড বলে, বা এটাকে এই সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু আমার পজিটিভ ওয়েতে ব্যবহৃত হয়। তখন যে কার্বন ডাইঅক্সাইড পরিবেশের ক্ষতি করতো, যেটা গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী হতো, সেটাকে আমি বিশেষ উপায়ে ওই সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড হিসেবে জৈব দ্রাবক হিসেবে ব্যবহার করে, যেটা পরিবেশের জন্য হুমকির চেয়ে সেটা বরং পরিবেশের উপকারে আসে। তাহলে এটাও কিন্তু আমাদের গ্রিন কেমিস্ট্রির নীতিমালার সাথে সম্পর্কিত। তাহলে আমি তোমাদেরকে গ্রিন কেমিস্ট্রির অন্তত পক্ষে মেইন অংশগুলো তোমাদেরকে বুঝিয়ে বললাম। এবার আসো এরপরে আমাদের গ্রিন কেমিস্ট্রি শেষ করার পরে এবার চলে যাবো আমরা বিক্রিয়ার হার। এখন একটা বিক্রিয়ার হার কিভাবে নির্ণয় করতে হয় সেই জিনিসগুলো একটু বুঝিয়ে বললে তোমরা সেখান থেকে কোন কোন ধরনের প্রশ্ন আসে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। দেখো, আমরা বিক্রিয়ার হার নির্ণয় এটা কি করবো, দেখো ধরো আমি এ থেকে বি উৎপাদন করতে চাচ্ছি, এ থেকে বি, এটা হচ্ছে বিক্রিয়ক আর বিটা হচ্ছে উৎপাদক। এখন ধরো প্রাথমিক অবস্থায় এটা আমার 10 মোল পার লিটার ছিল এবং এটা ছিল 0। তার মানে প্রাথমিক অবস্থায় একটা বিক্রিয়কের অর্থাৎ একটা বিক্রিয়ার বিক্রিয়ক থাকবে, কিন্তু প্রাথমিক অবস্থায় কোনো কিছু উৎপন্ন হবে না, কারণ আমি যখন বিক্রিয়াটা স্টার্ট করলাম মাত্র তখন বি নামের কোনো পদার্থ কিন্তু এখানে নাই, কিন্তু আমার এই এ যেটা আছে সেটা 10 মোল পার লিটার আছে। এখন যদি আমি দেখি যে এখানে 5 সেকেন্ড পরে, আফটার 5 সেকেন্ড এটা আমার ধরো 4 মোল বিক্রিয়া করে ফেলছে। তার মানে 4 মোল যদি বিক্রিয়া করে ফেলে তাহলে এইটা তখন 4 মোল পার লিটার এটা উৎপন্ন হবে। আর 10 থেকে যদি 4 চলে যায় তাহলে এটা তখন থাকবে 6 মোল পার লিটার। ভালো করে খেয়াল করে দেখো, যেহেতু আমার বিক্রিয়াটা করছে 4 মোল পার লিটার, সুতরাং যেটা বিক্রিয়া করছে সেটা কিন্তু উৎপাদে পরিণত হবে, আর আমাদের বিক্রিয়ক তখন অবশিষ্ট থাকবে 6 মোল পার লিটার। খেয়াল করো, যখন আমার সময় এখন স্টার্ট হয় নাই তখন সেটা ছিল 0 সেকেন্ড, এবং তখন এ ছিল 10 মোল পার লিটার এবং তখন উৎপাদ ছিল 0। বাট যখন এটা 5 সেকেন্ড পরে সেটা অবশিষ্ট আছে 6 মোল পার লিটার, তখন আমরা এটার ক্ষেত্রে যেটা করব, অর্থাৎ বিক্রিয়ার হার সমান, দেখো একটু ভালো করে দেখো, সবসময় উৎপাদ থেকে বিক্রিয়া
বিয়োগ উৎপাদ না ফাইনাল অবস্থা থেকে ইনিশিয়াল অবস্থাটা মাইনাস, তাহলে আমি যদি 6 থেকে -10 করি, তার মানে 6 মোল পার লিটার আছে, শুরুতে ছিল 10 মোল পার লিটার, তার মানে ব্যবহার কতটুকু হচ্ছে সেটা হচ্ছে 6 - 10 ডিভাইড বাই 5 সেকেন্ড আর 0 সেকেন্ড, 5 - 0, 5 - 0, এটার একক হচ্ছে মোল পার লিটার আর এটার একক হচ্ছে সেকেন্ড। তাহলে এখন দেখো এখানে আমরা যদি হিসাব করি 6 - 10, এখানে একটা মাইনাস ভ্যালু আসবে -4, তার মানে যদি -4 আসে, -4 আর এখানে 5 থেকে 0 যদি যাই তাহলে সেটা 5 এবং এইটা হবে মোল পার লিটার পার সেকেন্ড। তার মানে দেখো বিক্রিয়ার হার মানে কি, একক সময়ে যতটুকু বিক্রিয়া সম্পন্ন হয় সেটাই হচ্ছে বিক্রিয়ার হার। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে মানের মধ্যে -4 রয়ে গেছে। এখন -4 যদি রয়ে যায় তার মানে এখানে টোটাল ভ্যালুটা কিন্তু মাইনাস হবে, কিন্তু একটা বিক্রিয়ার হার কখনো মাইনাস হতে পারে, কারণ একটা বিক্রিয়ার হার মানে কি একক সময়ে সর্বনিম্ন 0 হতে পারে, কখনো তো মানে মাইনাস হতে পারবে না। বিক্রিয়াটা যদি সংঘটিত নাও হয় তাহলে 0 হবে। সুতরাং এই 0টাকে অমিট করার জন্য আমার এখানে শুরুতেই যদি আমি বিক্রিয়কের ক্ষেত্রে এটা আলোচনা করি, বিক্রিয়ার সাপেক্ষে আলোচনা করি, তার আগে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, এবং সেক্ষেত্রে মাইনাসে মাইনাসে এটা হবে প্লাস এবং এটা হবে তখন প্লাস 0.8 মোল পার লিটার পার সেকেন্ড। খেয়াল করো 0.8 মোল পার লিটার পার সেকেন্ড। অর্থাৎ আমার এখানে এটাকে যদি প্রকাশ করা হয় তাহলে আমরা লিখব যে বিক্রিয়ার হার সমান -dc ডিভাইড বাই dt। এবার দেখো মাইনাসটা আমি কেন ইয়ে করলাম, dc মানে হচ্ছে আমার বিক্রিয়কের মোট সংখ্যার পরিবর্তন। তাহলে বিক্রিয়কের মোট সংখ্যার পরিবর্তন যদি একটা মাইনাস ভ্যালু আসে সেটা তার আগে মাইনাস, অর্থাৎ -dc বাই dt। আর অন্যদিকে আমি যদি উৎপাদের সাপেক্ষে আলোচনা করি তাহলে দেখো উৎপাদটা কি হবে, এই 4 থেকে ফাইনাল থেকে ইনিশিয়াল 0টা বাদ যাবে, তার মানে 4 থেকে যদি 0 বাদ যায় তখন কিন্তু ঠিকই সেটা পজিটিভ ভ্যালু আসবে, এবং সেটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট কিন্তু তাই আসবে। এবং আমরা হারটা যদি বিক্রিয়কের সাপেক্ষে আলোচনা করি, হারটা সমীকরণ বসাই তাহলে আমাদের এই মান আসবে, কিন্তু যদি আমি উৎপাদের সাপেক্ষে সেটা বসাই তাহলে সেটা হবে ইকুয়ালস dx ডিভাইড বাই dt। তাহলে তখন কিন্তু সেখানে আর কোনো নেগেটিভ সাইন দেওয়া লাগবে না, কারণ অটোমেটিক তখন আমার সেখানে পজিটিভ রেজাল্টই আসবে, কারণ বিক্রিয়ায় সবসময় উৎপাদ এটা বেড়ে যায়, মানে প্রাথমিক অবস্থায় যা ছিল উৎপাদ আমার শেষ অবস্থায় উৎপাদটা বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমার এটা থেকে এটা বিয়োগ করলে অর্থাৎ dx ডিভাইড বাই dt সেটা পজিটিভ। এবার একটা জিনিস খেয়াল করো, যদি আমি এখানে 2a থেকে 3b নির্ধারণ করতাম, তার মানে 2 মোল a থেকে 3 মোল b নির্ধারণ হইতো, তখন এই যে দেখো আমি এখানে যেটা করলাম -dc বাই dt, আমার এখানে c হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন, তাহলে বিক্রিয়কটা ছিল a, তখন আমরা এটা লিখব ইকুয়ালস -dA ডিভাইড বাই dt। dA ডিভাইড বাই dt কিভাবে লিখলাম, কারণ dA হচ্ছে এর পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন, এবং এটা 2 মোলের জন্য যেহেতু এটুকু হচ্ছে তাহলে 1 মোলের জন্য হবে -half of dA বাই dt, -half, অর্থাৎ যত মোল সংখ্যা থাকবে সেটা জাস্ট উল্টে যাবে, উল্টে গেলে আর 2 মোলের জন্য যদি এত হয় তাহলে 1 মোলের জন্য সেটা হবে হাফ দিয়ে, সেটাকে অর্থাৎ 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ হাফ দিয়ে গুণ করতে হবে। একইভাবে আমি যদি এটা বি এর ক্ষেত্রে অর্থাৎ উৎপাদের ক্ষেত্রে উৎপাদের সাপেক্ষে সেটা বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে ইকুয়ালস, এটা যদি 3 মোল তাহলে 1/3 ডেল্টা বি ডিভাইড বাই ডেল্টা টি। আমি দুইটা প্রসেসে অনেক সময় ডি এও লেখা হয় অথবা ডেল্টা এও লেখা হয়। ডি এ মানে হচ্ছে এ এর পরিবর্তন আর ডেল্টা এ মানে হচ্ছে ওয়াই এর পরিবর্তন। এখানে ডেল্টা বি মানে হচ্ছে বি এর পরিবর্তন অর্থাৎ উৎপাদের পরিবর্তন, উৎপাদের মোট সংখ্যার পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন 1/3। 1/3 কেন, কারণ এখানে সেটা হচ্ছে মোল সংখ্যা 3 মোল, তাহলে 3 মোলের জন্য যদি এত হয় বিক্রিয়ার হার তাহলে 1 মোলের জন্য সেটা হবে এই মানটা।
তাহলে আমরা মোটামুটি জানলাম যে কিভাবে আমরা বিক্রিয়ার হার নির্ধারণ করব। দেখো এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলি, যদি আমার এখানে ধরো 4B এটাও লেখা আছে এবং সেই B এর সাথে 5Cও লেখা আছে, তাহলে সেক্ষেত্রে আমার এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে বিক্রিয়ার হার নির্ধারিত হবে এবং সেই হারটা নির্ধারিত হবে। আমি একটু করে লিখতেছি, বিক্রিয়ার হার সমান, আমি যদি বিক্রিয়কের ক্ষেত্রে হিসাব করি তাহলে প্রত্যেকটা টার্মের আগে কিন্তু মাইনাস ভ্যালুটা আসবে, অর্থাৎ এটা হবে -1/4 ডেল্টা ডি ডিভাইড বাই ডেল্টা টি, এটা হচ্ছে ডি এর জন্য। একইভাবে এটা হবে -1/2 ডেল্টা এ ডিভাইড বাই ডেল্টা টি, তাও এর পরিবর্তন 2 মোল ছিল, সেটা 1 মোলের জন্য সেটা 1/2 হবে। অথবা ইকুয়ালস, আমি যদি এটার সাপেক্ষে হিসেব করি তাহলে 1/3 ডেল্টা বি ডিভাইড বাই ডেল্টা টি, অথবা এটা যেটা হবে সেটা 1/5 ডেল্টা সি ডিভাইড বাই ডেল্টা টি। তাহলে এইভাবেই আমরা যে কোনো বিক্রিয়া, সেটা একটা হোক, দুইটা হোক কিংবা তিনটা হোক, যাই হোক না কেন, বিক্রিয়কের সাপেক্ষে আলাদা আলাদা করে হবে আর উৎপাদের সাপেক্ষে আলাদা করে হবে। বিক্রিয়কের আগে সেখানে মাইনাস ভ্যালু বসবে, কিন্তু উৎপাদের আগে কোনো মাইনাস ভ্যালু বসবে না। তাহলে আমরা এভাবেই অর্থাৎ কোনো বিক্রিয়ার হার নির্ধারণ করতে পারি। তাহলে আমার অনেকটুকু অংশ এখানে আছে। আরেকটা জিনিস আমি বলি, এখানে যদিও শুধু রেখেছি আমি যে কোনো বিক্রিয়ার হার অবশ্যই মোল পার লিটার পার সেকেন্ড, কারণ মোল পার লিটার হচ্ছে তার ঘনমাত্রা এবং ঘনমাত্রার যে পরিবর্তন সেটাও কিন্তু মোল পার লিটার, এবং সেটাকে সময় দিয়ে ভাগ করলে মোল পার লিটার পার সেকেন্ড হচ্ছে বিক্রিয়া হারের একক। এককও জানলাম, তারপর আমরা কিভাবে কখন 1/3 1/4 বা মোল সংখ্যাগুলো যাই হবে সেটা বিক্রিয়কের ক্ষেত্রেও যত মোল থাকবে সেটা 1/2 1/3 এইভাবে, আর সেটা যদি উৎপাদের সাপেক্ষে হয় তাহলে সেক্ষেত্রে তার আগে কোনো মাইনাস ভ্যালু বসবে না, কিন্তু বিক্রিয়কের সাপেক্ষে হলে সেখানে অবশ্যই মাইনাস ভ্যালু বসিয়ে তারপর নির্ধারণ করতে হবে। এবার আমি চলে যাচ্ছি কিছু কিছু বিক্রিয়াতে আমাদের বিক্রিয়া হার কোনটার বেশি বা বিক্রিয়া হারের পরিমাণ কোথায় বেশি সেই জিনিসগুলো নির্ধারণ করতে বলা হয়। যেমন আমাদের এরকম একটা প্রশ্ন এসছে, সেই প্রশ্নটা আমি এখানে দেখতে পাচ্ছি, রাজশাহী বোর্ড 2015 কোন বিক্রিয়ার হার সবচেয়ে কম। এখানে একটা বিক্রিয়া দিয়েছে, মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মিথেন ক্লোরাইড উৎপন্ন করে, তারপর সোডিয়াম প্লাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, এবং আরেকটা হচ্ছে কপার সালফেটের 5 অণু পানি, সেটা যখন ভাঙবে তখন কপার সালফেট এবং 5 অণু পানি আলাদা হয়ে যাবে। তাই এই বিক্রিয়ার মধ্যে কোন বিক্রিয়ার হার সবচেয়ে কম, সেটা হচ্ছে সাধারণত জৈব বিক্রিয়ার হারই সবচেয়ে কম হয়। তাহলে এই ক্ষেত্রে মিথেন ক্লোরিনের সাথে যে বিক্রিয়া করে মিথেন ক্লোরাইড উৎপন্ন করে সেই বিক্রিয়ার হারই সবচেয়ে কম। এবার আমাদের এই প্রসঙ্গে আমার যতটুকু মনে পড়ে তোমাদেরকে আরেকটা জিনিস জানাই, সেটা হচ্ছে প্রভাবক। আমাদের প্রভাবক কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অংশ এখানে দখল করে আছে। কোন একটা বিক্রিয়া প্রভাবক কি? প্রভাবক হচ্ছে যেসব পদার্থ, সেটা মৌলিক পদার্থ হতে পারে, জৈবিক পদার্থ হতে পারে, কোনো বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না কিন্তু বিক্রিয়ার গতিকে বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়ার শেষে সেটা ভরে, ঘনমাত্রায় ইত্যাদি অপরিবর্তিত থাকবে। ভরে এবং সংযুক্তিতে অপরিবর্তিত থাকবে, সেটাকেই বলা হয় প্রভাবক বা ইংরেজিতে ক্যাটালিস্ট বলা হয়। এই ক্যাটালিস্ট সম্পর্কে আমার যতটুকু মনে পড়ে, ক্যাটালিস্ট বা প্রভাবক সম্পর্ক মানে এটা সর্বপ্রথম বার্জেলিয়াস সেটা উদ্ভাবন করেন। যাই হোক, এটা নিয়ে হয়তো কারো কনফিউশন থাকতে পারে, আমি ওইটাতে আর যাচ্ছি না। এখন আমরা প্রভাবক মূলত 4 ধরনের। আমাদের একটা হচ্ছে ধনাত্মক প্রভাবক। ধনাত্মক প্রভাবক কি? একটা বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করার জন্য যে প্রভাব ব্যবহার করা হয় সেটা হচ্ছে ধনাত্মক প্রভাব। যেমন পটাশিয়াম ক্লোরাইড, এটাকে তাপ দিলে আমরা জানি যে সেটা পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন হয়। এটা নর্মালি বিক্রিয়াটা যা চলে, কিন্তু যখনই আমি সেখানে সামান্য পরিমাণে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিব তখন বিক্রিয়াটা গতিটা খুব বৃদ্ধি পায়। তাহলে ওই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা এখানে একটা ধনাত্মক প্রভাব হিসেবে কাজ করে। একইভাবে নাইট্রোজেন হাইড্রোজেনের বিক্রিয়ায় যে অ্যামোনিয়া উৎপন্ন হয়,
অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার সময় সেখানে আয়রনের জন্য যদি প্রভাব হিসেবে ব্যবহার করা হয় তাহলে বিক্রিয়ার গতিটা বৃদ্ধি পায়। আমি এই জিনিসগুলো না লিখে তোমাদেরকে মুখোমুখি বলতেছি যে ধনাত্মক প্রভাব বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে আর ঋণাত্মক প্রভাব কোনো একটা বিক্রিয়ার গতিকে হ্রাস করে। তাহলে বিক্রিয়ার গতিকে হ্রাস করলে তাহলে আর প্রভাব কেন? তোমাদের মনে হয় এরকম প্রশ্ন জানতে পারে। সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের একটা বিক্রিয়া খুব স্লোলি চলার জন্য আমরা চাই যে বিক্রিয়াটা খুব আস্তে আস্তে ঘটুক, কারণ কিছু কিছু বিক্রিয়া আছে খুব দ্রুত ঘটলে সেখানে অনেক বেশি পরিমাণ আমার মানে পরিবেশের জন্য হুমকি স্বরূপ এরকম কোনো পদার্থ দ্রুত উৎপন্ন হয়। তাহলে সেক্ষেত্রে যদি আমি বিক্রিয়ার গতিটাকে খুব স্লো করে ফেলি, স্লত করে ফেলি, এটা অনেকটা এই যে গাড়ির ব্রেকের মতো, যে আমার নিজের প্রয়োজনে যখনই আমি চাইবো তখন ব্রেক কষে আমি মানে গাড়ির গতিটাকে থামিয়ে দিব। এখন বিক্রিয়ার ব্যাপারও তাই, যে আমার একটা বিক্রিয়া হতে স্লো হইলে আমার সেটা মানে আমার জন্য ভালো হয় কিংবা সিস্টেমের জন্য ভালো হয় অথবা পরিবেশের জন্য ভালো হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কিছু প্রভাবক যোগ করে তাহলে বিক্রিয়ার গতিটাকে স্লো ডাউন করব। এবং এরকম বেশ কিছু বিক্রিয়া আছে, যেমন ক্লোরোফর্ম বায়ুর অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করে তাহলে সেটা ক্লোরোফর্মের চেয়ে বিষাক্ত আরেকটা যৌগ তৈরি করে, যেটাকে কার্বনিল ক্লোরাইড COCl2 বা ফসজেন গ্যাস বলা হয়। তাহলে এই ফসজেন গ্যাস কিন্তু আমার ক্লোরোফর্মের চেয়েও অধিক মানে ক্ষতিকর। সেজন্য ওইটার ক্ষতিকর পদার্থটা যাতে সহজে খুব দ্রুত উৎপন্ন না হয় সেজন্যই তখন সেখানে 1% ইথানল যোগ করা হয়, এবং 1% ইথানল যোগ করলে অটোমেটিক সেটার গতিটা কমে যায়। এরকম আরও বিভিন্ন প্রভাব আছে যেটা বিক্রিয়ার গতিকে স্লত করে, স্লো ডাউন করে। এটা হচ্ছে ঋণাত্মক প্রভাব। এরপরে আমাদের খুব ইম্পর্টেন্ট দুটা ইয়ে আছে, সেটা একটা হচ্ছে অটো প্রভাবক আর একটা হচ্ছে আবিষ্ট প্রভাবক। আমি অটো প্রভাবকের ছোট্ট একটা উদাহরণ দিই আর আবিষ্ট প্রভাবকের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। প্রথমে অটো বা স্বপ্রভাবক। দেখো, এটা যদি আলোচনা করতে যাই আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, আমরা পরিমাণগত রসায়নে অলরেডি আমরা পরিমাণগত রসায়নের যে অংশটা ছিল সেখানে কিন্তু আলোচনা করেছি। তারপরে তোমাদের জন্য আমি এটা রিপিট করতেছি। সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 প্লাস অক্সালিক অ্যাসিড H2C2O4 প্লাস সালফিউরিক অ্যাসিড যদি বিক্রিয়া করে তখন সেখানে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা এখানে হচ্ছে +7 এবং কার্বন এই যে অক্সালিক অ্যাসিডের এখানে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে, দেখো কার্বন জারণ সংখ্যা কত সেটা কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারবো। এটা হচ্ছে +2, এটা হচ্ছে -8, তাহলে স্বাভাবিকভাবে এটা হচ্ছে +6, অর্থাৎ একটা কার্বনের জারণ সংখ্যা হচ্ছে এখানে +3, দুইটার যেহেতু 6, এবং ডান পাশে গিয়ে এই কার্বনটা কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। অর্থাৎ আমি যদি এখানে এই হিসাবে হিসাব করি তাহলে 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এবং এখানে যেহেতু কার্বন দুইটার জারণ সংখ্যা হচ্ছে +6, এখানে দুইটা কার্বনের জারণ সংখ্যা হচ্ছে +8। তার মানে যেহেতু কার্বনের জারণ ঘটেছে অর্থাৎ জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে কিন্তু জারণ। সুতরাং এই ক্ষেত্রে এটা যার জারণ ঘটে সে কিন্তু বিজারণ। আমি এই প্রসঙ্গে তোমাদেরকে আরো কিছু জিনিস শিখে করতেছি, সেটা হচ্ছে এটা বিজারণ। আর এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা আছে সেটা কিন্তু বিজারিত হয়, এবং বিজারিত হইলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাটা Mn2+ তে পরিণত হয়, এবং এখানে স্বাভাবিকভাবে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে MnSO4 উৎপন্ন করে। আবার এখানে বিক্রিয়াটার সমতা মেলানোর জন্য ফাইনালি এখানে 2 দিতে হয়। এখানে ইয়া হচ্ছে 2 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এবং এখানে হচ্ছে 5 H2C2O4, এখানে 5 গুণা 10টা কার্বন ডাইঅক্সাইড এটা, আর এখানে 2 প্লাস পটাশিয়াম সালফেট K2SO4, এবং এখানে H2O পানি উৎপন্ন হয়, এবং সেই পানিটা 4 গুণা 8 অণু পানি, তখন এখানে 10টা আর এখানে মোট 16টা, তাহলে 3 গুণা 6। এইভাবে বিক্রিয়ার সমতা মিলাতে হবে। যাই হোক, এই বিক্রিয়ার সমতা মেলানোটা মূল উদ্দেশ্য না। এখানে ব্যাপারটা কি ঘটে সেটা একটু ভালো করে দেখো। আবার এখানে এই ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +2, তাহলে নর্মালি এই বিক্রিয়াটা প্রথমে খুব স্লোলি অগ্রসর হয়, কিন্তু যখনই বিক্রিয়াতে সামান্য পরিমাণে ম্যাঙ্গানিজ আয়ন উৎপন্ন হয় সাথে সাথে কিন্তু বিক্রিয়ার গতিটা খুব বেড়ে যায়। তার মানে অর্থাৎ এখানে
যদি কোনো বিক্রিয়ায় এমন কোনো পদার্থ উৎপন্ন হয় যেটি নিজেই ওই বিক্রিয়ার প্রভাবক হিসেবে কাজ করে, তখন তাকে অটোপ্রভাবক বা স্বপ্রভাবক বলা হয়। তার মানে এক্ষেত্রে আমাদের এই ম্যাঙ্গানাস আয়নটাই এখানে স্বপ্রভাবক বা অটোপ্রভাবক হিসেবে কাজ করে। এটা আমরা জানলাম যে এখানে ম্যাঙ্গানাস আয়ন Mn2+ আয়নটাই এখানে স্বপ্রভাবক বা অটোপ্রভাবক। এবার আমরা চলে যাব আমাদের এর পরের অংশে, যেটা আবিষ্ট প্রভাবক আছে। আবিষ্ট প্রভাবক কি সেটা দেখো, সেটা হচ্ছে সোডিয়াম Na2SO3 একটা যৌগ আছে যেটার নাম হচ্ছে সোডিয়াম সালফাইড। এটা নরমালি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে Na2SO4 বা সোডিয়াম সালফেট তৈরি করে। সোডিয়াম সালফাইডটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট উৎপন্ন করে। আবার আরেকটা দেখো Na3SO3, এটা নরমালি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। আমি এখানে লিখলাম নো রিঅ্যাকশন, কোনো বিক্রিয়া নরমালি ঘটে না। দেখো ভালো করে খেয়াল করে দেখো, সোডিয়াম সালফাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট তৈরি করে, কিন্তু সোডিয়াম আর্সেনাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। কিন্তু যখনই আমি এইটা এবং এইটা একসাথে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাবো, তখন এটা বিক্রিয়া করে সোডিয়াম সালফেট তৈরি করে, আর সোডিয়াম আর্সেনাইডটা বিক্রিয়া করে তখন Na3SO4, এটার নাম হচ্ছে সোডিয়াম আর্সেনেট। অর্থাৎ সোডিয়াম আর্সেনাইডটা তখন সোডিয়াম আর্সেনেটে পরিণত হয়। তার মানে সেটা কিন্তু নিজে নিজে আলাদা করে বিক্রিয়া করে না, কিন্তু যখনই সোডিয়াম সালফেটের সাথে একসাথে বিক্রিয়া করে তখন কিন্তু নিজেও জারিত হয়, ওটাও জারিত হয়। এটা অনেকটা ব্যাপারটা এরকম, ধরো দুটো বাচ্চা পাশাপাশি আলাদা করে, একটা বাচ্চা মোটামুটি যা দেয় খেয়ে ফেলে, যাই হোক, কিন্তু আরেকটা বাচ্চা নর্মালি খায় না। কিন্তু যখন যে বাচ্চাটা খায় না তাকে যদি ওই যে বাচ্চাটা মোটামুটি খায়, তাহলে সেটার সাথে যদি একসাথে খেতে দেওয়া হয়, তখন ওর দেখা থেকে দেখা যাচ্ছে এই বাচ্চাটা খাওয়া শুরু করছে। তাহলে তখন যে বাচ্চাটা আগে থেকেই খায় সেটা হচ্ছে ওর জন্য আবিষ্ট প্রভাবক। তাহলে আমরা এইভাবেই আবিষ্ট প্রভাবকের ব্যাপারটা আলোচনা করতে পারি, যে আবিষ্ট প্রভাবক কি, যখন একটা পদার্থের উপস্থিতিতে আর একটা পদার্থ বিক্রিয়া করে, তখন ওই পূর্বের পদার্থটিকে ওই পদার্থের সাপেক্ষে আবিষ্ট প্রভাব বলা হয়। তার মানে এখানে হচ্ছে সোডিয়াম সালফাইডটা হচ্ছে এখানে আবিষ্ট প্রভাব, কারণ তার আবেশেই কিন্তু আমার সোডিয়াম আর্সেনাইড জারিত হয়ে সোডিয়াম আর্সেনেটে পরিণত হয়। তাহলে আমরা মোটামুটি পেয়ে গেলাম আবিষ্ট প্রভাব, অটো প্রভাব, হ্যাঁ, ইনডিউসড হচ্ছে আবিষ্ট প্রভাব, আর অটো বা স্বপ্রভাব, এটা তো জানলাম। এবার দেখো এখানে আমাদের আরো কিছু মানে টার্ম রয়ে গেছে, সেটা হচ্ছে এই প্রভাবকের মধ্যে আমাদের আরো দুটা মানে টার্ম আছে। তার মধ্যে একটা হচ্ছে ক্যাটালাইটিক প্রমোটার, এটা হচ্ছে প্রভাবক বিবর্ধক। এখন প্রভাবক বিবর্ধকটা কি সেটা দেখো। প্রভাবক বিবর্ধক হচ্ছে যেসব পদার্থ নিজে কোনো ধনাত্মক প্রভাব হিসেবে কাজ করে না, কিন্তু অন্য কোনো প্রভাবকের প্রভাবন ক্ষমতাটাকে বৃদ্ধি করে, অন্য কোনো প্রভাবকের প্রভাবন ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়, তখন সেটাকেই বলা হয় প্রভাবক বিবর্ধক অর ক্যাটালাইটিক প্রমোটার। যেমন দেখো, আমরা যখন নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করি, তখন অ্যামোনিয়া উৎপন্ন হয় এবং এক্ষেত্রে আমাদের 92.2 কিলোজুল তাপ উৎপন্ন হয়। যাই হোক, এখানে আয়রন চূর্ণ নরমালি প্রভাবক হিসেবে কাজ করে, কিন্তু এখানে প্রভাবক আয়রন চূর্ণ যখন ব্যবহৃত হবে, এক পর্যায়ে আয়রনের প্রভাবন ক্ষমতাটা খুব স্লো হয়ে যায়, আর আয়রন আর প্রভাবন ক্ষমতা দেখায় না। কিন্তু সেখানে যদি আমি মলিবডেনাম নামক একজন পদার্থ আছে, মলিবডেনাম MO, সেই পদার্থটা দেওয়া হয়, সেটা কিন্তু ধনাত্মক প্রভাবক হিসেবে কাজ করে না, কিন্তু সেটা থাকলে সেটা আয়রনের প্রভাবন ক্ষমতাটাকে বাড়িয়ে দেবে। তার মানে ওইটাই হচ্ছে আমাদের প্রভাবক বিবর্ধক বা প্রভাবক সহায়ক বলা হয়। প্রভাবক বিবর্ধক বা সহায়ক হয়ে গেল আমাদের একটা উদাহরণ। এইবার আমরা আরেকটা করবো, সেটা হচ্ছে
প্রভাবক বিষ। প্রভাবক বিষ। এবার দেখো প্রভাবক বিষ হচ্ছে যেসব পদার্থ নিজে কোনো ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করবে না, কিন্তু অন্য কোনো প্রভাবকের প্রভাবন ক্ষমতাটাকে কমিয়ে দেবে, সেটাই হচ্ছে প্রভাবক বিষ বলা হয়। অন্য কোনো প্রভাবকের প্রভাবন ক্ষমতাটাকে কমিয়ে দেবে, নিজে কিন্তু ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করবে না, এবং সেই পদার্থগুলোকে বলা হয় প্রভাবক বিষ। যেমন আমরা জানি আর্সেনিক একটা এমনিতেই বিষাক্ত পদার্থ। আমাদের এই যে নলকূপের পানিতে আর্সেনিক থাকলে সেটা বিভিন্ন ধরনের আমাদের রোগ ব্যাধি সৃষ্টি করে। সেক্ষেত্রে আর্সেনিকের যে অক্সাইড As2O3, এই আর্সেনিকের অক্সাইডটা এটাও কিন্তু প্রভাবক বিষ হিসেবে কাজ করে। তাহলে আমরা প্রভাব সম্পর্কিত যা আছে সবগুলো জানলাম। এবার প্রভাবকের আরেকটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে প্রভাবক সাধারণত কোনো বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিটাকে হ্রাস করে বিক্রিয়াটাকে দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করাতে সাহায্য করে, যদি সেটা ধনাত্মক প্রভাব হয়। আর যদি সেটা ঋণাত্মক প্রভাব হয় তাহলে সক্রিয়ণ শক্তিটাকে বৃদ্ধি করে বিক্রিয়াটাকে দীর্ঘায়িত করে। তাহলে ধনাত্মক প্রভাব সক্রিয়ণ শক্তিকে কমিয়ে দেয়, আর ঋণাত্মক প্রভাব সক্রিয়ণ শক্তিকে বাড়িয়ে দেয়। আর প্রভাবক কাজ করে দুইটা ভাবে। প্রভাবক যে প্রভাবক ক্রিয়া প্রদর্শন করে সেটা একটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে, অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে, আরেকটা হচ্ছে অধিশোষণ প্রক্রিয়া। দুইটা পদ্ধতি তোমরা বই থেকে দেখে নেবে। আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আর একটা বেশি কথা বলতে চাচ্ছি না। সুতরাং আমাদের এই অংশে প্রভাবক নিয়ে যতটুকু আলোচনা আছে, তাহলে আমি শেষে কি বললাম সেটা হচ্ছে প্রভাবক দুই উপায়ে প্রভাবন ক্ষমতা বা প্রভাবন ক্রিয়া প্রদর্শন করে। তার মধ্যে একটা হচ্ছে সেটা অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে, এবং আরেকটা হচ্ছে প্রভাবক সাধারণত অন্তর্বর্তী যৌগ গঠন ছাড়াও সেটা অধিশোষণ প্রক্রিয়ার মাধ্যমেও কিন্তু সেটার প্রভাবন ক্ষমতা বা প্রভাবন ক্রিয়া প্রদর্শন করে। তাহলে আমরা অনেকগুলা ব্যাপার এর মধ্যে খেয়াল করলাম, জানলাম। এই আজকে আমাদের এই আলোচনার বিষয় মোটামুটি এতটুকু হতে পারে। প্রভাবক রাসায়নিক বিক্রিয়া কি পরিবর্তন করে, সেটা সক্রিয়ণ শক্তি কমিয়ে দেয়, আর যদি ঋণাত্মক প্রভাব হয় তাহলে সেটা সক্রিয়ণ শক্তি বাড়িয়ে দেয়। তাহলে আমাদের আজকে আলোচনা এই পর্যন্ত থাকলো। আমার নেক্সট ভিডিওগুলো অবশ্যই আমার এই অংশের উপর, অর্থাৎ আমার রাসায়নিক পরিবর্তনে পিএইচ, বাফার দ্রবণ, রাসায়নিক নীতি, তারপর এই যে ডেল্টা এইচ নির্ণয়, যতটুকু আছে প্রত্যেকটা জিনিস, বিভিন্ন প্রশমন শক্তি, প্রশমন তাপ, বিক্রিয়া তাপ, দহন তাপ, দ্রবণ তাপ, এগুলো নিয়েই কিন্তু আমাদের পরবর্তী আলোচনা হবে। তোমাদের প্রতি অনুরোধ থাকলো যে তোমরা অন্তত ভিডিওগুলো স্কিপ না করে প্রত্যেকটা ভিডিও একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি আজকে এই পর্যন্ত শেষ করছি। নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইল। বেস্ট অফ লাক।